আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান এই অধ্যায়ের 12তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, ইতোমধ্যে 11টি লেকচার আমরা শেষ করেছি। আমি আশা রাখি তোমরা অবশ্যই বই সাহায্য নিয়ে এই পড়াগুলো শেষ করেছ। এই চ্যাপ্টারটি অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। এটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা, প্রায় সময় পরীক্ষায় আসে। দ্বিতীয়ত, চাহিদার এখানে হবে, যদিও আমি রটা টাইপে আসে না, চাহিদার আয় স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে। তারপরে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি। আমরা গত ক্লাসেই মূলত স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার কথা কিন্তু আলোচনা করেছিলাম। যদি তোমাদের মনে থাকে তাহলে দেখবা এই আলোচনাটা একেবারে সহজ হয়ে গেছে তোমাদের জন্য। লক্ষ্য করো, প্রথমে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে। আমি কিন্তু অল্টারনেট নামগুলো বলছিলাম। একের অধিক স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা, এটা কাকে বলে? বলছিলাম, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন যদি বেশি হয় তাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। ঠিক আছে, এইটাই দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম কিন্তু এই কথাগুলা। ঠিক আছে, উদাহরণ হিসেবে বলছিলাম যে কোনো একটা দ্রব্যের দামের যদি 20% পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি 30% হয় তাহলে ভাগফলটা কি হবে? দেখো, এই উপরেরটা হচ্ছে চাহিদার পরিবর্তন, নিচেরটা হচ্ছে দামের পরিবর্তন। তো এই যে নিচেরটা তো ছোট, উপরেরটা বড়, অর্থাৎ উপরের পরিবর্তনটা বেশি, তাহলে এখন ভাগফলটা কি হবে? একের বেশি হবে, 1.5 হবে, যা একের চেয়ে বেশি। তাহলে এই কথাটাই তো আমরা বলছিলাম। তাহলে এই যে যদি চাহিদার পরিবর্তনটা দামের পরিবর্তনের চেয়ে বেশি হয় তখন সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক চাহিদা। এটা চিত্রের সাহায্যে আমি দেখাইছিলাম। ওএক্স হচ্ছে চাহিদার পরিমাণ, ও ওয়াই অক্ষ হলো দাম নির্দেশিত, ডি প্রাইম হলো চাহিদা রেখা। দাম যখন OP1 তখন চাহিদার পরিমাণ ছিল OQ1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দাম কম OP2 হলে চাহিদার পরিমাণ বেড়ে হয় OQ2, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। লক্ষ্য করো, এখানে দামের পরিবর্তন P1 P2, চাহিদার পরিবর্তন Q1 Q2। এই যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা কি বেশি, আমরা যদিও এখানে দেখাইছি। দেখো, দামের পরিবর্তন হচ্ছে P1 P2 আর চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 Q2। তার মানে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা কি বেশি। তাহলে এখানে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি হওয়ায় এই চাহিদা রেখাটার স্থিতিস্থাপক চাহিদা রেখা হবে, অর্থাৎ এই চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি হবে। ঠিক আছে, একের চেয়ে বেশি হলেই সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে তুমি কি কি জিনিস এখানে লক্ষ্য করবা? যে স্থিতিস্থাপক চাহিদার বেলায় দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি, আবার চাহিদা রেখাটার ঢালটা কম হয়, অর্থাৎ কম খাড়া হয়। এই কথাগুলো একটু মনে রাখবা, একটু পরে আমাদের কাজে লাগবে। এবার আসি অস্থিতিস্থাপক চাহিদা। দেখো, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কম হলে, আগেরটা বেশি ছিল এখন কম হলে, তাকে একের কম স্থিতিস্থাপক চাহিদা বা অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। একের কমটার নামে হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এখন আমরা এখানে বলি, যদি আমরা বলি যে কোনো একটা দ্রব্যের দামের 20% পরিবর্তন ফলে চাহিদার পরিবর্তন হচ্ছে 10%, তার মানে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা কি কম। এই যে দেখো, দামের পরিবর্তন 20%, চাহিদার পরিবর্তন হচ্ছে 10%, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা কম। এই কারণে ভাগফলটা হবে কত? 0.5, যা একের চেয়ে কম। এই কারণে এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। একের চেয়ে কম হলে এটাকে বলবো আমরা অস্থিতিস্থাপক চাহিদা। তার মানে এখানে দামের চেয়ে চাহিদার পরিবর্তন কি হয়? কম হয়। যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই, দেখো চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম, যদি এটা আমি অ্যানিমেশনটা দেখাই নেই। এখানে লক্ষ্য করো, দামের পরিবর্তন হচ্ছে P1 P2, চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 Q2। এই যে এই জায়গাটা আমরা এখানে দেখাইছি। অবশ্য দেখো যে দামের পরিবর্তন P1 P2 আর চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 Q2। এখানে দামের পরিবর্তনটা বেশি আর চাহিদার পরিবর্তনটা কি কম।
তার মানে দামের পরিবর্তন সে চাহিদার পরিবর্তন কম হয়, এই চাহিদা রেখাটি হবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এখানে একটু জিনিস লক্ষ্য রাখবা, দামের পরিবর্তন সে চাহিদার পরিবর্তন কম, আর চাহিদা রেখাটি একটু খাড়া হবে, ঢাল বেশি হবে। ঠিক আছে, এখন আমরা পার্থক্যটা যাচ্ছি, দেখো পার্থক্যে যাচ্ছি। প্রথমত সংজ্ঞাগত পার্থক্য, এটা আমরা বলে ফেলছি, দামের পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তন বেশি হলে তাকে বলবো স্থিতিস্থাপক চাহিদা, আর দামের পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তন কম হলে তাকে বলবো অস্থিতিস্থাপক চাহিদা। সংজ্ঞাগত পার্থক্য। এবার দেখো প্রকাশের উপায়। স্থিতিস্থাপক চাহিদাকে প্রকাশ করছি ইপি গ্রেটার দেন 1 দ্বারা, আর অস্থিতিস্থাপক চাহিদাকে প্রকাশ করছি ইপি লেস দেন 1 দ্বারা। ঠিক আছে, তারপর আমরা যদি যাই পরের ইয়েতে, দেখো উদাহরণ। ঠিক আছে, বা দ্রব্যের প্রকৃতিও দিতে পারি, দ্রব্যের প্রকৃতি দিছি, তাহলে দ্রব্যের প্রকৃতিটি দেখো বিলাসজাত দ্রব্য হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য। ঠিক আছে, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য হলো অস্থিতিস্থাপক দ্রব্য। ঠিক আছে, কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের পরিবর্তন হলেও চাহিদার খুব একটা পরিবর্তন হয় না, বিলাসজাত দ্রব্যের বেলা এটা হয়। তাহলে এবার আসি উদাহরণ, যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি হচ্ছে বিলাসজাত দ্রব্য, আর চাল, ডাল, লবণ, তেল এগুলো হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য। ঠিক আছে, তারপরে যাচ্ছি ঢালের কথায়। স্থিতিস্থাপক চাহিদা রেখার ঢালটা কি বেশি ছিল না কম ছিল? নিশ্চয়ই মনে আছে, চাহিদা রেখার ঢাল কম ছিল, আর অস্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল বেশি, অর্থাৎ খাড়া ছিল রেখাটা। ঠিক আছে, এবার যদি আমরা চিত্রগত পার্থক্য দেখাই, দেখো অপর পেজে চলে গেলাম, চিত্রগত পার্থক্য নিয়ে আসছি। এখানে দেখো এটা স্থিতিস্থাপক চাহিদা রেখা, যেহেতু রেখাটার ঢাল কম, আবার এদিকে দেখো দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কি বেশি, যেহেতু আমরা বিশ্লেষণ আগে করছি এখানে এই জন্য দেখাচ্ছি না। এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। আর এটা দেখো দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কি কম, আর রেখাটা কি খাড়া বা ঢাল বেশি, এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এই ছিল আমাদের স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্যের বিষয়টা। আমি আশা করি এই প্রশ্নটা যেহেতু পরীক্ষায় বেশি আসে, তোমরা অবশ্যই একটু শুধু চোখটা বুলালেই তুমি লিখতে পারবে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি আয় স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করার জন্য। লক্ষ্য করো, আয় স্থিতিস্থাপকতা কাকে বলে? দাম স্থিতিস্থাপকতার মতোই, দামের জায়গায় শুধু আয় বসাও আর বাকি সব ঠিক আছে। আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় আয় স্থিতিস্থাপকতা। তোমরা যারা দাম স্থিতিস্থাপকতা পড়ছিলা, কি পড়ছিলা মনে আছে? যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটাকে বলছিলাম দাম স্থিতিস্থাপকতা। তার মানে আমি দামের জায়গায় শুধু আয় বসাইছি, আর কোথাও কোনো পরিবর্তন করি নাই। ঠিক সূত্রটা যদি আবার বিশ্লেষণে যাই, সেম, যেখানে দাম ছিল এখানে শুধু আয় বসিয়ে দিয়েছি। দেখো আয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটাকে প্রকাশ করাই ই ওয়াই দ্বারা, ইনকাম ইলাস্টিসিটি বলা হয়। তাহলে এখন দেখো তো যে নিচে দামের জায়গায় কে আসছে? আয়ের আপেক্ষিক পরিবর্তন, আর উপরে চাহিদার আপেক্ষিক পরিবর্তন। এটা ঠিক আছে। এবার আমরা চাহিদার আপেক্ষিক পরিবর্তনটাকে ভাঙছিলাম না, যে চাহিদার পরিবর্তনের পরিমাণকে প্রাথমিক চাহিদা দিয়ে ভাগ করছিলাম। আবার এখানে কি হবে? আয়ের পরিবর্তনের পরিমাণকে প্রাথমিক আয় দিয়ে ভাগ হবে। এটাকে যদি আমরা ভাঙি, দেখো চাহিদার পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক চাহিদার পরিমাণ, আবার আয়ের পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক আয়। এটাকে যদি আমরা সূত্রে নেই, তাহলে আমরা দেখো অপর পেজে চলে গেলাম, ওই কথাটাকে আবার নিয়ে আসছি এখানে, চাহিদার আপেক্ষিক পরিবর্তন বাই আয়ের আপেক্ষিক পরিবর্তন। এটা আমরা একটু আগে বলে আসছি, এখন সূত্রের মাধ্যমে দেখালে দেখো চাহিদার পরিবর্তন পরিমাণকে আমরা প্রকাশ করছি ডেল কিউ দ্বারা, আর প্রাথমিক চাহিদার পরিমাণকে প্রকাশ করলাম শুধু কিউ দ্বারা। আয়ের পরিবর্তনের পরিমাণ ডেল ওয়াই, আয়কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আয়ের পরিবর্তনের পরিমাণ, আর প্রাথমিক আয় হচ্ছে শুধু ওয়াই। এই ভাগ অবস্থাটাকে আমি গুণন অবস্থায় নিয়ে আসলে নিচের দুটি রাশি কি হবে? উল্টে যাবে। দেখো ডেল কিউ বাই কিউ, উপর রাশিটা ঠিক আছে, ইন্টু এই নিচের দুটা রাশি উল্টে গেছে। দেখো ওয়াই বাই ডেল ওয়াই। এবার ডেলের গুলো যদি আমি একসাথে নিয়ে আসি, ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এইটি হচ্ছে আমাদের আয় স্থিতিস্থাপকতার সূত্র। ঠিক আছে, যদি তোমার পরীক্ষা আসে 1 নম্বরের জন্য আয় স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো, তাহলে এটা এতটুকু লিখতে হবে। যাই হোক, আমরা একটু কথা বাড়াবো। আয় স্থিতিস্থাপকতার প্রকারভেদ। আয় স্থিতিস্থাপকতাও 5 ধরনের, আমরা ওইদিকে যাব না। দ্রব্যের প্রকৃতি অনুযায়ী
আয় স্থিতিস্থাপকতাটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আয় স্থিতিস্থাপকতা, আর একটা হলো ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। এখন আসি ধনাত্মক আয় স্থিতিস্থাপকতা কাকে বলে। ঠিক আছে, বলছি দ্রব্য দুটো যদি স্বাভাবিক দ্রব্যটা যদি স্বাভাবিক হয়, অর্থাৎ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা হবে ধনাত্মক, অর্থাৎ আয় বেড়ে গেলে চাহিদা বেড়ে যাবে, আয় কমে গেলে চাহিদা কমে যাবে। অর্থাৎ যে সকল দ্রব্যের ক্ষেত্রে আয়ের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনটা ধনাত্মক হয়, পজিটিভ হয়, এই দ্রব্যগুলো হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আর এই স্বাভাবিক দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা হবে ধনাত্মক। ঠিক আছে, মনে থাকবে। তাহলে স্বাভাবিক দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা কেমন? ধনাত্মক। এবার আসো নিকৃষ্ট দ্রব্য, যেগুলো আয়ের পরিবর্তনের সাথে যেগুলোর চাহিদা হয় বিপরীত, অর্থাৎ আয় বাড়লে চাহিদা কমে যায় আর আয় কমলে চাহিদা বেড়ে যায়, এই দ্রব্যগুলো হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। আর নিকৃষ্ট দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা কেমন হবে? ঋণাত্মক হবে। ঠিক আছে, এই দুটো আমরা বলে ফেললাম, এই আর বিস্তারিত আর যাচ্ছি না, কারণ এগুলো ইচ্ছে করলে আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে পারি, তাহলে অনেক বড় হয়ে যাবে। এবার আসি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। লক্ষ্য করো, আড়াআড়ি স্থিতিস্থাপকতা একটু শুধু খেয়াল করো। আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটা কোন বেলায় হয়? সম্পর্কিত দ্রব্যের বেলায়। ঠিক আছে, যেই দ্রব্যগুলোর মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা হতে পারে পরিবর্তক সম্পর্ক, হতে পারে পরিপূরক সম্পর্ক। ঠিক আছে, যেমন চিনির দামের পরিবর্তনের ফলে গুড়ের চাহিদারও তো পরিবর্তন হতে পারে। এতদিন তো আমরা পড়ছিলাম দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয়। এখন এখানে দুইটা জিনিস তুমি আনতে হবে, যেহেতু সম্পর্কিত দ্রব্য চিনি আর গুড়। তাহলে আমি যদি একটা চিনির দামের পরিবর্তনকে বিবেচনা করি, তাহলে আমি বলবো যে সম্পর্কিত দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে বা চিনির দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে গুড়ের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটি হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই জন্য আমি একেবারে পার্টিকুলার দ্রব্য দিয়ে তো আর বলবো না, এজন্য তোমাদের বোঝার জন্য বললাম। তাহলে খেয়াল করো, বলছি সম্পর্কিত দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। কিচ্ছু না, তুমি দামের আপেক্ষিক পরিবর্তনের সামনে আমি বসাইছি সম্পর্কিত দ্রব্যের, আর চাহিদার আপেক্ষিক পরিবর্তনের সামনে বসাইছি বিবেচ্য দ্রব্যের। এই দুইটা শব্দ নতুন জুড়ে দিছি, আর বাকি সব আগের মতো আছে। ঠিক আছে, সেমভাবে সূত্রের মধ্যেও এই কাজটাই করছি, সম্পর্কিত দ্রব্যের আর বিবেচ্য দ্রব্যের এই দুইটা কথা আমি নিয়ে আসছি। দেখো, তুমি যদি এই জায়গাটা বাদ দাও, এই এতটুকু জায়গা বাদ দিয়ে দাও, তাহলে দেখো আগের সূত্রটা চাহিদার আপেক্ষিক পরিবর্তন, দামের আপেক্ষিক পরিবর্তন। তাহলে কোন দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন? আমি বলছি বিবেচ্য দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন। আর কোন দ্রব্যের যে দামের আপেক্ষিক পরিবর্তন? আমরা বলছি সম্পর্কিত দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন। তুমি এক্স ওয়াই দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো, এইটাকে তুমি এই জায়গাটা মনে মনে বাদ দাও, তাহলে এটাকে যেভাবে ভাঙছিলা আগে এভাবে ভাঙো। চাহিদার আপেক্ষিক পরিবর্তন ভাঙছিলা কি? চাহিদার পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক চাহিদা। তাহলে সামনে দিয়ে এই শব্দটা লাগাই দাও, তাহলে বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের পরিমাণ বাই বিবেচ্য দ্রব্যের প্রাথমিক চাহিদা। সেমভাবে সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের পরিমাণ বাই সম্পর্কিত দ্রব্যের প্রাথমিক দাম। দেখো, এই কথাটাই লিখছি, যে ভাঙে আমরা এই কথাটা লিখছি। সেম কথা, তুমি এইটাকে আমি যেহেতু অপর পেজেও লিখছি, এটা আবার নিয়ে আসছি। দেখো, স্লো হয়ে গেছে কেন এটা বুঝতে পারতেছি না। যাই হোক, এইখানে পরিবর্তনটা দেখো, সেম কথা, বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের পরিমাণ বাই বিবেচ্য দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ, সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের পরিমাণ বাই সম্পর্কিত দ্রব্যের প্রাথমিক দাম। এখানে আবারও তুমি এই প্রথম অংশটা যদি বাদ দাও, সূত্রটা কি লিখছিলা? ডেল কিউ বাই কিউ ডেল ফি বাই ফি। এখন যেহেতু দুইটা দ্রব্য নাম দিচ্ছি আমরা আলাদা আলাদা, বিবেচ্য দ্রব্যকে যদি এক্স বিবেচনা করি, সম্পর্কিত দ্রব্যকে যদি ওয়াই বিবেচনা করি, তাইলে ওই বাকি সবগুলোর সাথে তুমি সেমভাবে এক্স এবং ওয়াই বসিয়ে দাও। তাহলে বিবেচ্য দ্রব্যের জায়গায় এক্স বসাইছি, দেখো দুইটার সাথে এক্স। আর সম্পর্কিত দ্রব্যের জায়গায় আমি কি করছি, যে মানে এখানে ওয়াই বসাইছি। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। দেখো, আগের মতো এটাকে উল্টে দিলাম, দিলে কি হয়? ডেল কিউব পিটা নিচে চলে আসছে, পিটা উপরে চলে আসছে। এবার ডেলের গুলো একসাথে নিয়ে আসলাম, তাহলে আমাদের সূত্রটা হয়ে গেল
ঠিক আছে, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র। এখন আমরা বলছি এই আড়াআড়ি স্থিতিস্থাপকতাও যে দেখো কয় প্রকার, 3 প্রকার। ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ঋণাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতা, শূন্য আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আসি এই ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা আসলে কোনটা একটু যদি বলে নিই। দেখো, আমরা দ্রব্যের সম্পর্কের কথা বলছি। দ্রব্য দুটো যদি পরিবর্তক সম্পর্কে সম্পর্কিত হয়, ঠিক আছে, এগুলো অবশ্য ব্যাখ্যা মনে দিছি, আমি একটু দেখে নিই। হ্যাঁ, ব্যাখ্যাটা দিছি। হ্যাঁ, দ্রব্য দুটি ভোগের ক্ষেত্রে পরিবর্তক সম্পর্কে সম্পর্কিত হলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে। ঠিক আছে, দ্রব্য দুটো পরিবর্তক হলে চিনি, গুড়, ঠিক আছে, তারপর তোমার চা, কফি ইত্যাদির বেলায় আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা ধনাত্মক হবে, কারণ এই দ্রব্যগুলো হচ্ছে কি ধরনের দ্রব্য, পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, আর বিস্তারিত যাচ্ছি না, এই কারণ এগুলোরও চিত্র দিয়ে ইচ্ছা করলে ব্যাখ্যা তুমি দেখতে পারো। তারপর আসি ঋণাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আসো, দ্রব্য দুটি যদি ভোগের ক্ষেত্রে পরিপূরক সম্পর্কে সম্পর্কিত হয়, পরিপূরক সম্পর্কে অর্থাৎ একটার সাথে আরেকটা লাগবেই, তো এই পরিপূরক সম্পর্কে সম্পর্কিত হলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি হবে, ঋণাত্মক হবে। যেমন যে চা, চিনি, ঠিক আছে, ইট, সিমেন্ট, ঠিক আছে, গাড়ি, পেট্রোল, এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য, আর এইগুলোর ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেমন হবে, ঋণাত্মক হবে। এবার আসি শূন্য আড়াআড়ি স্থিতিস্থাপকতা। লক্ষ্য করো, দ্রব্য দুটো যদি ভোগের ক্ষেত্রে কোনোভাবেই সম্পর্কিত না হয়, একটার সাথে আরেকটার কোনোভাবে প্রয়োজন নাই, বা একটাকে বাদ দিয়ে আরেকটা মানে করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, অর্থাৎ ভোগের ক্ষেত্রে কোনোভাবেই সম্পর্কিত নয়, তখনই আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি হবে, শূন্য হবে। এই কথাটাই লেখছি, দ্রব্য দুটি ভোগের ক্ষেত্রে সম্পর্কিত না হলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেমন হবে, শূন্য হবে। যেমন চিনি ও বইয়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, তাহলে এই চিনি ও বইয়ের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেমন হবে, শূন্য হবে। ঠিক আছে, চিনির দাম বাড়লে কমলেও বইয়ের চাহিদার কোনো পরিবর্তন হবে না, বা বইয়ের দামের পরিবর্তন হলেও চিনির চাহিদার কোনো পরিবর্তন হবে না। এই জন্য আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেমন হবে, শূন্য হবে। এই আলোচনা থেকে আজকের আমরা যেই প্রশ্নগুলো নিয়ে আসতে পারি, দেখো, স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমি আশা করি তোমরা অবশ্যই পারবে। অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, অস্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল কেমন হয়, স্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল কেমন হয়, আয় চাহিদা কাকে বলে। ঠিক আছে, আয় চাহিদা না, ঠিক, এটা ভুল হয়ে গেছে, আয় স্থিতিস্থাপকতা কাকে বলে, ঠিক আছে, বা চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে। ঠিক আছে, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে যেহেতু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য চিহ্নিত করো, 2 আড়াআড়ি চাহিদার ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল মূলত আজকের আমাদের আলোচনা। আমি আশা করি তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে আজকের এই পড়াগুলো শেষ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।